চ্যাপ্টার 7, ইউনিট 3, হিউম্যান ফিজিওলজি, শ্বাসকার্য ও শ্বসন, ব্রিদিং অ্যান্ড রেসপিরেশন। ইনভার্টেড কমার ভেতরে লেখা আছে, নেচার কম্পোজেস সাম অফ আর লাভলিয়েস্ট পোয়েমস ফর দ্য মাইক্রোস্কোপ অ্যান্ড দ্য টেলিস্কোপ। বলেছে থিওডোর রোজ্যাক, THEODORE ROSZAK. Syllabus. Topic 1, respiratory system in humans. Topic 2, mechanism of breathing and its regulation in humans, exchange of gases. Topic 3, respiratory volumes, TV, IRV, ERV, VC, RV, dead space air. এটা পেজ 163 পড়ছি। প্রাণীদের শ্বাস অঙ্গসমূহ, রেসপিরেটরি অর্গানস ইন অ্যানিমালস। শ্বসন, রেসপিরেশন, বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রধানত শ্বেতসার এবং ফ্যাট জাতীয় খাদ্য কোষ দেহের মধ্যে জারিত হয়ে স্থৈতিক শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে, তাকে শ্বসন বলে। অর্থাৎ শ্বসন হচ্ছে এমন এক প্রকার এটিপি উৎপাদন প্রক্রিয়া। এটিপি হচ্ছে এনার্জি রিচ মলিকুল, অ্যাডেনোসাইন ট্রাইফসফেট। এটা লেখা নেই, আমি বলছি। এক প্রকার এটিপি উৎপাদন প্রক্রিয়া যে ক্ষেত্রে জারণ ঘটাকালীন প্রান্তীয় ইলেকট্রন গ্রাহক হয় কোনো জৈব বস্তু অথবা অজৈব বস্তু। শ্বাসকার্য, ব্রিদিং, যে শারীরবৃত্তীয় পদ্ধতিতে পরিবেশের বায়ু শ্বাসতন্ত্রে প্রবেশ করে এবং গ্যাসীয় পদার্থের আদান প্রদান ঘটায় ও পরে দেহ থেকে নির্গত হয়, তাকে শ্বাসকার্য বলে। এই পদ্ধতিকে বহিঃশ্বসনও বলা হয়। শ্বাসকার্য মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে, যথা প্রশ্বাস, ইন্সপিরেশন, এবং নিঃশ্বাস, এক্সপাইরেশন। শ্বাসকার্য মূলত ফ্রেনিক নার্ভ এবং মধ্যচ্ছদা ও ইন্টারকস্টাল পেশির সংকোচন ও প্রসারণ দ্বারা নিয়ন্ত্রিত। পেজ 164। শ্বসন ও শ্বাসকার্যের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন রেসপিরেশন অ্যান্ড ব্রিদিং। শ্বসন, রেসপিরেশন, বিষয়, মাঝখানের কলমটি বিষয়, তারপরে শ্বাসকার্য, ব্রিদিং। শ্বসনের নিচে, এটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। পদ্ধতি, শ্বসনের দিকে অ্যারো মার্ক, আবার শ্বাসকার্যের দিকে অ্যারো মার্ক। পদ্ধতি, বিষয়টা শ্বসনের দিকে অ্যারো মার্ক দিয়ে আছে, এটি জৈব রাসায়নিক প্রক্রিয়া। আর শ্বাসকার্যের দিকে এটি এক প্রকার ভৌত প্রক্রিয়া। তারপরে প্রকৃতি। প্রকৃতি, শ্বসন হচ্ছে শ্বসন অপচিতিমূলক বিপাক, আর শ্বাসকার্য হচ্ছে শ্বাসকার্য গ্যাসীয় বিনিময় পদ্ধতি। তারপরে বিষয়, এটিপি উৎপাদন। শ্বসনে এটিপি উৎপাদিত হয়, অ্যারোমার্কটা শ্বসনের দিকে, আবার শ্বাসকার্যের দিকে শ্বাসকার্যে এটিপি উৎপাদিত হয় না। পর্যায়, শ্বসনের তিনটি পর্যায়, যথা গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র ও ইটিএস। ইটিএস হচ্ছে এনার্জি ট্রান্সপোর্ট সিস্টেম। আর শ্বাসকার্যের দুটি পর্যায়, যথা প্রশ্বাস ও নিঃশ্বাস। শক্তির মুক্তি, বিষয়, শক্তির মুক্তি। বিষয়টা মাঝখানের কলমে এটা। এই পদ্ধতিতে শক্তির মুক্তি ঘটে, যেরকম এটিপি উৎপাদিত হয়। এটিপি হচ্ছে শক্তি, এনার্জি রিচ মলিকুল। আর শ্বাসকার্যে শক্তির মুক্তি ঘটে না। স্থান, এই পদ্ধতি কোষের মধ্যে ঘটে। কোনটা? রেসপিরেশন।
আর ব্রিদিং পদ্ধতিটি বহিঃকোষীয় প্রক্রিয়া। এরপরে প্রাণীদের শ্বাস অঙ্গ সম্পর্কিত সংক্ষিপ্ত বর্ণনা, short description regarding respiratory organs in animals. 4টে কলম। শ্বসনের প্রকারভেদ, শ্বাস অঙ্গ, পর্ব, উদাহরণ। শ্বসনের প্রকারভেদে প্রথম আছে ত্বকীয় শাসন, কিউটানিয়াস রেসপিরেশন, CUTANEOUS। শ্বাসাঙ্গ হচ্ছে ভিজে ত্বক। পর্ব অ্যানিলিডা, উদাহরণ কেঁচো ও জোক। তারপরে ট্র্যাকিয়াল শ্বসন, TRACHEAL রেসপিরেশন। শ্বাসাঙ্গ হচ্ছে ট্র্যাকিয়া। পর্ব হচ্ছে আর্থ্রোপোডা, উদাহরণ আরশোলা, পঙ্গপাল প্রভৃতি পতঙ্গ। তারপরে ব্রঙ্কিয়াল শ্বসন, BRONCHIAL, ব্রঙ্কিয়াল রেসপিরেশন। শ্বাসাঙ্গ অন্তঃফুলকা, বহিঃফুলকা, অন্তঃফুলকা আর্থ্রোপোডা, বহিঃফুলকা আর্থ্রোপোডা, চিংড়ির ফুলকা আর্থ্রোপোডা, বহিঃফুলকা আর্থ্রোপোডা, শ্বাসনালী ফুলকা আর্থ্রোপোডা, টিনিডিয়া, মোলাস্কা, মাছের ফুলকা কর্ডাটা, পর্বগুলো পড়ছি। ত্বক ফুলকা একাইনোডার্মেটা, অতিরিক্ত শ্বাসযন্ত্র কর্ডেটা। আর্থ্রোপোডা অন্তঃফুলকার চিংড়ি, উদাহরণ চিংড়ি। বহিঃফুলকা পলিপেটাস প্রাণীর লার্ভা, পলিপটেরাস প্রাণীর লার্ভা। চিংড়ির ফুলকা আর্থ্রোপোডা, চিংড়ি উদাহরণ। বহিঃফুলকা আর্থ্রোপোডা রাজ কাঁকড়া। শ্বাসনালী ফুলকা আর্থ্রোপোডা মেয়ে পতঙ্গ। টিনিডিয়া মোলাস্কা ঝিনুক। মাছের ফুলকা কর্ডাটা রুই, কাতলা, মৃগেল প্রভৃতি। ত্বক ফুলকা একাইনোডার্মেটা তারা মাছ। অতিরিক্ত শ্বাসযন্ত্র কর্ডেটা কই, শিঙ্গি, মাগুর প্রভৃতি। তারপরে ফুসফুসীয় শ্বসন, লাং রেসপিরেশন। বায়ুস্থলী ফুসফুস কর্ডেটা, প্রোটোপটেরাস, লেপিডোসাইরন। তারপরে শ্বাসঙ্গ জল ফুসফুস কর্ডেটা, হোলোথুরিয়া, উদাহরণ হোলোথুরিয়া। পুস্তক ফুসফুস আর্থ্রোপোডা, কাঁকড়া, মাকড়সা, বিছা। ব্যাপন ফুসফুস আর্থ্রোপোডা, মাকড়সা ও কাঁকড়া, বিছা। এরপরে পেজ 165, টপিক 1, রেসপিরেটরি সিস্টেম ইন হিউম্যানস, মানুষের শ্বাসযন্ত্র। মানুষের শ্বাসযন্ত্র ব্র্যাকেটে হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। মানুষের শ্বসনের সাহায্যকারী অঙ্গগুলি মিলিত হয়ে যে বিশেষ তন্ত্র গঠন করে তাকে শ্বাসতন্ত্র বলে। মানুষের শ্বাসতন্ত্রের অংশসমূহ, ডিফারেন্ট পার্টস অফ হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। এবারে ছবি দিয়েছে মানুষের শ্বাসতন্ত্র। শুরু হচ্ছে নাসারন্ধ্র থেকে। নাসারন্ধ্র, আমি লেবলিংগুলো পড়ছি। নাসারন্ধ্র নাকের ফুটোটাকে বলছে। তারপরে নাসা বিবর ওপরের দিকে যাচ্ছে। তারপরে আলজিভ আছে খাদ্যনলী আর স্বরতন্ত্রের মাঝখানে। তারপরে শ্বাসনালীর ওপরে মুখের তলায় ঠিক স্বরতন্ত্র। তারপরে শ্বাসনালী এসে দুটো লাংসে যাচ্ছে ভাগ হয়ে, ব্রঙ্কাস, প্রথম দুটো ভাগ হচ্ছে ব্রঙ্কাস, তার ভাগ হচ্ছে ব্রঙ্কিওল। সেগুলো আবার ছোট ছোট বেলুনের মতো ফুলে গেছে, ওগুলো আলভিওলাই। বাম ফুসফুসের অভ্যন্তরীণ দৃশ্য দেখিয়েছে। শ্বাসনালী ভাগ হচ্ছে ব্রঙ্কাসে, ব্রঙ্কাস ভাগ হচ্ছে ব্রঙ্কিওলে, ব্রঙ্কিওল অনেকগুলো আলভিওলাই বানাচ্ছে। সেরকম আবার ডান ফুসফুস আছে,
প্লুরা গহ্বর, ফুসফুসের যে মাঝখানে ভেতরের জায়গাটা ওটা প্লুরা গহ্বর। দেহ প্রাকার, তারপরে মধ্যচ্ছদা আছে এই ফুসফুসের নিচে। বাঁদিকে দিয়েছে মানুষের শ্বাসতন্ত্র তিনটে ভাগে ভাগ করেছে: বায়ু শোধনকারী অংশ, বায়ু পরিবহনকারী অংশ, প্রাথমিক লোবিউল বা অ্যাসিনাস। বায়ু শোধনকারী অংশ হচ্ছে নাসারন্ধ্র, নাসাল ওপেনিং, নাসা বিবর, নাসাল ক্যাভিটি, নাসা গলবিল, নেসোফ্যারিংস, NASO, নাসোফ্যারিংস, FHPH, NASOPHARYNX, গলবিল, ওরোফ্যারিংস, OROPHARYNX, স্বরযন্ত্র, ভোকাল অ্যাপারেটাস, VOCAL APPARATUS। তারপরেরটা বায়ু পরিবহনকারী অংশ, শ্বাসনালী, প্রাথমিক ক্লোমশাখা, গৌণ ক্লোমশাখা, বায়ুথলি। প্রাথমিক ক্লোমশাখা হচ্ছে ব্রঙ্কাস, গৌণ ক্লোমশাখা হচ্ছে ব্রঙ্কিওল, আর অ্যালভিওলাই হচ্ছে বায়ুথলি। এরপরে শ্বাসপেশি, রেসপিরেটরি মাসলস। মানুষের শ্বাসতন্ত্রের সঙ্গে সংযুক্ত প্রধান দুটি পেশি হল মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম এবং ইন্টারকস্টাল পেশি, ব্র্যাকেটে ইংরেজিতে আছে DIAPHRAGM, আর ইন্টারকস্টাল পেশি ইংরেজিতে আছে ইন্টারকস্টাল মাসলস। 1 নম্বর মধ্যচ্ছদা, ডায়াফ্রাম। মানুষের বক্ষ গহ্বর এবং উদর গহ্বরের মাঝে অবস্থিত মাংসল পেশি স্তরটিকে মধ্যচ্ছদা বলে। প্রশ্বাস ক্রিয়ার সময় এটি নিচের দিকে নেমে আসে এবং নিঃশ্বাস ক্রিয়ার সময় পর্দাটি আগের অবস্থানে ফিরে আসে। ইন্টারকস্টাল পেশি মানুষের বক্ষদেশে অবস্থিত পঞ্জর অস্থিগুলির মাঝে অবস্থিত পেশিকে ইন্টারকস্টাল পেশি বলে। এবারে টপিক 2, মেকানিজম অফ ব্রিদিং অ্যান্ড ইটস রেগুলেশন ইন হিউম্যান এক্সচেঞ্জ অফ গ্যাসেস। মানুষের শ্বাসকার্য ও শ্বাসক্রিয়ার নিয়ন্ত্রণ পদ্ধতি, গ্যাসের আদান প্রদান। শ্বাসকার্য ব্র্যাকেটে ব্রিদিং। পৃথিবীর বায়ুজীবী জীবেরা যে পদ্ধতিতে পরিবেশ থেকে O2 গ্রহণ করে এবং দেহে উৎপন্ন CO2 পরিবেশে ত্যাগ করে তাকে শ্বাসকার্য বলে। শ্বাসকার্যের দুটি পর্যায়, প্রশ্বাস ইন্সপিরেশন ব্র্যাকেটে এবং নিঃশ্বাস এক্সপিরেশন। পৃষ্ঠা 166। মানুষের স্বাভাবিক শ্বাসকার্যের দুটি পর্যায়ের পদ্ধতিগত ছক: প্রশ্বাস পদ্ধতি, নিঃশ্বাস পদ্ধতি। প্রশ্বাস পদ্ধতির নিচে আছে 1 নম্বর ফ্রেনিক নার্ভ দ্বারা স্নায়ু উদ্দীপনা মধ্যচ্ছদায় পৌঁছয়। তারপরে অ্যারো মার্ক দিয়ে তার তলায় 2 নম্বর মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের সংকোচন শুরু। আবার অ্যারো মার্ক দিয়ে তার তলায় 3 নম্বর বক্ষ গহ্বরের আয়তন সমদৈর্ঘ্যভাবে বৃদ্ধি। তার পাশে রয়েছে 1 নম্বর ইন্টারকস্টাল নার্ভ দ্বারা স্নায়ু উদ্দীপনা ইন্টারকস্টাল পেশিতে পৌঁছায়। 2 নম্বর ইন্টারকস্টাল পেশির সংকোচন শুরু। 3 নম্বর বক্ষ গহ্বরের আয়তন প্রস্থ বরাবর বৃদ্ধি। দুটো মিশে আবার একটা অ্যারো মার্ক নিচে 4 নম্বর বক্ষ গহ্বরের মোট আয়তন বেশি। 5 আবহ চাপের তুলনায় আন্তঃপ্লুরাল চাপ হ্রাস পাওয়ায়
ফুসফুসের আয়তন বৃদ্ধি। 6. ফুসফুসীয় চাপ আবহ চাপের তুলনায় হ্রাস পাওয়ায় পরিবেশের বায়ুর ফুসফুসে প্রবেশ ঘটে। এবারে নিঃশ্বাস ক্রিয়া। 1 নম্বর, ফ্রেনিক নার্ভ দ্বারা মধ্যচ্ছদা উদ্দীপিত হয় না। প্রশ্বাসটা ফ্রেনিক নার্ভ দ্বারা উদ্দীপিত হয়, নিঃশ্বাস ফ্রেনিক নার্ভ দ্বারা মধ্যচ্ছদা উদ্দীপিত হয় না। তারপরে অ্যারো মার্ক দিয়ে তলায় মধ্যচ্ছদা বা ডায়াফ্রামের প্রসারণ শুরু। আবার অ্যারো মার্ক দিয়ে 3 নম্বর, বক্ষ গহ্বরের আয়তন সমদৈর্ঘ্যভাবে হ্রাস পায়। প্রশ্বাসে বৃদ্ধি পায় আর এটাতে হ্রাস পায়। তার পাশে আবার ইন্টারকস্টাল নার্ভের মাধ্যমে ইন্টারকস্টাল পেশি উদ্দীপিত হয় না। আবার অ্যারো মার্ক দিয়ে তলায় ইন্টারকস্টাল পেশি প্রসারিত হয়, ওদিকে সংকোচন, এখানে প্রসারিত। 3 নম্বর, বক্ষ গহ্বরের আয়তন প্রস্থ বরাবর হ্রাস পায়। দুটো মিশে আবার একটা অ্যারো মার্ক তলায়। 4 নম্বর, বক্ষ গহ্বরের মোট আয়তন হ্রাস। 5. আন্তঃপ্লুরা চাপের বৃদ্ধি। 6. আন্তঃফুসফুসীয় চাপ বেশি হওয়ায় বায়ু ফুসফুস থেকে পরিবেশে নির্গত হয়। এর পরের হেডিং, শ্বাসক্রিয়ার নিয়ন্ত্রণ, রেগুলেশন অফ ব্রিদিং। মানবদেহের শ্বসন হার বা ফুসফুসীয় চলন চাপ গ্রাহক বোরো রিসেপ্টর এবং রসায়ন গ্রাহক কেমোরিসেপ্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়। চাপ গ্রাহক এবং রসায়ন গ্রাহকের ভূমিকা, রোল অফ বোরো রিসেপ্টর অ্যান্ড কেমোরিসেপ্টর। গ্রাহক অবস্থান, 4টে কলম। গ্রাহক অবস্থান যে ধরনের নার্ভের মধ্যে দিয়ে বাহিত হয়, এটা একটু বড় কলম। তারপরে ভূমিকা। গ্রাহক, চাপগ্রাহক বোরো রিসেপ্টর ব্র্যাকেটে। অবস্থান 1 নম্বর, ক্যারোটিড সাইনাস ব্র্যাকেটে। 2 নম্বর, আর্চ অফ অ্যাওর্টা AORTA। 3rd কলম, যে ধরনের নার্ভের মধ্য দিয়ে বাহিত হয়। 1 নম্বর, গ্যাসোফ্ল্যারঞ্জিয়াল নার্ভের শাখা। 2 নম্বর, ভেগাস নার্ভের শাখা। ভূমিকা, 1. রক্তচাপ পরিবর্তনের গ্রাহক হিসেবে কাজ করে। এর পরের গ্রাহক রসায়ন গ্রাহক কেমোরিসেপ্টর। অবস্থান 1. ক্যারোটিড বডি। 2. অ্যাওর্টিক বডি। যে ধরনের নার্ভের মধ্য দিয়ে বাহিত হয়। 1 নম্বর, গ্যাসোফ্যারেঞ্জিয়াল নার্ভের শাখা। 2 নম্বর, ভেগাস নার্ভের শাখা। ভূমিকা, রাসায়নিক পরিবর্তনের গ্রাহক হিসেবে কাজ করে। এরপরের পেজ 167, গ্যাসের আদান প্রদান, পরিবহন ও মানুষের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস অ্যান্ড রেগুলেশন অফ রেসপিরেশন ইন হিউম্যানস। গ্যাসীয় আদান প্রদান, এক্সচেঞ্জ অফ গ্যাসেস, ফুসফুসের বায়ুথলি এবং ফুসফুসে অবস্থিত রক্তজালকের মধ্যে O2 এবং CO2 বিনিময়কেই গ্যাসীয় আদান প্রদান বলে। গ্যাসীয় আদান প্রদান 2টি ধাপে সম্পন্ন হয়ে থাকে: বহিঃশ্বসন এক্সটার্নাল রেসপিরেশন অ্যান্ড অন্তঃশ্বসন ইন্টারনাল রেসপিরেশন। বহিঃশ্বসন, যে পদ্ধতিতে বায়ুমণ্ডলের বাতাসের সঙ্গে ফুসফুসের বাতাসের আদান প্রদান ঘটে তাকে বহিঃশ্বসন বলে। অন্তঃশ্বসন, যে পদ্ধতিতে কলাকোষ, কলারস এবং রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটে তাকে অন্তঃশ্বসন বলে। শ্বাসবায়ুর পরিবহন, ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। শ্বাসবায়ুর পরিবহন এবারে লাইন ডায়াগ্রাম করে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা অ্যারো মার্ক দিয়ে রক্তে অক্সিজেন পরিবহন, তলায়
অন্য অ্যারোমার্ক দিয়ে রক্তে CO2 পরিবহন। রক্তে অক্সিজেন পরিবহন আবার লাইন ডায়াগ্রামে দুটো ভাগে অ্যারোমার্ক দিয়ে। প্রথমটা প্লাজমায় দ্রবীভূত গ্যাস রূপে 3%, 2 নম্বরে অক্সিহিমোগ্লোবিন যৌগ রূপে 97%, Hb plus 4O2 অ্যারোমার্ক। HbO2 আবার O2তে ব্র্যাকেট করে 4। রক্তে CO2 পরিবহন আবার 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রথমটা প্লাজমায় দ্রবীভূত হয়ে 7%, 2 নম্বর ভৌত দ্রবণ রূপে 10%, 3 নম্বর প্লাজমায় বাইকার্বনেট আয়ন হিসেবে 70%, তারপরেরটা কার্বো হিমোগ্লোবিন রূপে 25%, CO2 প্লাস HbCO2 অ্যারোমার্ক HbCO2। ক্লোরাইড শিফট বা হ্যামবার্গার পদ্ধতি, ক্লোরাইড শিফট অর হ্যামবার্গার ফেনোমেনন, HAMBURGER। রক্তের প্লাজমায় অবস্থিত পর্যাপ্ত NaCl বিশ্লিষ্ট হয়ে Na+ এবং Cl- গঠন করে, আয়ন গঠন করে। পরিণত লোহিত কণিকা থেকে বাইকার্বনেট আয়ন HCO3- প্লাজমাতে পৌঁছয়। Na+ এবং HCO3- পরস্পর বিক্রিয়া করে পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম বাইকার্বনেট গঠন করে। এই ঘটনাকেই ক্লোরাইড শিফট বলা হয়। বিজ্ঞানী হ্যামবার্গার প্রথম এই ঘটনাটি পর্যবেক্ষণ করেন বলে একে হ্যামবার্গার পদ্ধতিও বলা হয়ে থাকে। নিচে একটা বক্স করে কোষ CO2, তারপরে অ্যারোমার্ক কলারস CO2, তারপরে অ্যারোমার্ক প্লাজমা CO2। প্লাজমা CO2 RBCতে ঢুকছে, RBC একটা গোল করে RBC লেখা, ওটা ঢুকছে। H2O plus CO2 কার্বনিক আনহাইড্রেজ, ওটা অ্যারোমার্ক দিয়ে ওটা উৎসেচক কার্বনিক আনহাইড্রেজ। H2O plus CO2টা কার্বনিক আনহাইড্রেজ দিয়ে H2CO3 হচ্ছে। আবার ওটা অ্যারোমার্ক দিয়ে Hb plus KHCO3, তারপরে আবার অ্যারোমার্ক দিয়ে KHCO3 plus Cl-, তারপরে আবার অ্যারোমার্ক দিয়ে HCO3- plus KCl, তারপরে আবার RBC থেকে বেরিয়ে আসছে ওটা HCO3- plus Na+, ওটা হচ্ছে Na+ Cl- থেকে NaCl সোডিয়াম ক্লোরাইড, ওটা থেকে Na+ Cl- থেকে আবার Na থেকে অ্যারোমার্ক গিয়ে HCO3- যেটা ছিল আর Na+, ওখান থেকে আবার অ্যারোমার্ক দিয়ে NaHCO3 আর Cl- আবার চলে যাচ্ছে RBCর ভেতরে Cl-। টপিক 3, রেসপিরেটরি ভলিউমস, শ্বাসন সহায়ক বায়ুর পরিমাণ, প্রশ্বাস নিঃশ্বাস এবং বায়ুথলির বায়ুর উপাদান। গ্যাস প্রশ্বাস বায়ু, নিঃশ্বাস বায়ু, বায়ুথলীয় বায়ু। অক্সিজেন প্রশ্বাস বায়ু হচ্ছে 20.94%, নিঃশ্বাস বায়ু হচ্ছে 16.4%, মানে অতখানি 4% চলে গেল ভেতরে। বায়ুথলীয় বায়ু 14.2%। কার্বন ডাইঅক্সাইড CO2 0.04% প্রশ্বাসে, নিঃশ্বাসে 4.0% এসে গেল কার্বন ডাইঅক্সাইড। বায়ুথলীর বায়ু 5.5%। নাইট্রোজেন যা প্রশ্বাসে তাই নিঃশ্বাসে, 79.02% প্রশ্বাসে, সেম হচ্ছে 79.6% হচ্ছে নিঃশ্বাসে। বায়ুথলীর বায়ু 80.3%। এবারে আরেকটা ফুসফুসীয় বায়ুর পরিমাণ, রেসপিরেটরি ভলিউমস, সংক্ষিপ্ত রূপ, সংজ্ঞা, পরিমাণ। সংজ্ঞার কলমটা বড়। ফুসফুসীয় বায়ুর পরিমাণ, রেসপিরেটরি ভলিউমস, প্রবাহী বায়ু পরিমাণ, টাইডাল ভলিউম। রূপ TV। সংজ্ঞা স্বাভাবিক এবং বিশ্রামরত অবস্থায় যে পরিমাণ বায়ু কোনো ব্যক্তির প্রতি প্রশ্বাসে
ফুসফুসে প্রবেশ করে এবং প্রতি নিঃশ্বাসে ফুসফুস থেকে বের হয়ে যায় তাকেই প্রবাহী বায়ু পরিমাণ বা টাইডাল ভলিউম বলে। পরিমাণ 500 ml। তারপরের প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম IRV। সংজ্ঞা: স্বাভাবিক প্রশ্বাস ক্রিয়ার পর বল প্রয়োগের দ্বারা সর্বোচ্চ যে পরিমাণ বাতাস ফুসফুসে প্রবেশ করানো সম্ভব হয় তাকে প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ বলা হয়। 2000 থেকে 3300 ml। তারপরে নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম ERV। স্বাভাবিক নিঃশ্বাস ক্রিয়ার পর অতিরিক্ত যে পরিমাণ বায়ু বলপূর্বক ফুসফুস থেকে দেহের বাইরে বের করে দেওয়া হয় তাকে নিঃশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ বলে। 1000 ml পরিমাণ। তারপরের ফুসফুসীয় বায়ুর পরিমাণ প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা ইন্সপিরেটরি ক্যাপাসিটি IC। সংজ্ঞা হচ্ছে প্রবাহী বায়ু পরিমাণ TV এবং প্রশ্বাস ক্রিয়ার অতিরিক্ত বায়ু পরিমাণ IRV এর সমষ্টিকেই প্রশ্বাস ক্রিয়ার বায়ু ধারণ ক্ষমতা বলে। পরিমাণ হচ্ছে 3500 মিলিলিটার। অবশেষ বায়ু পরিমাণ রেসিডুয়াল ভলিউম RV। সংজ্ঞা হচ্ছে বলপূর্বক সর্বোচ্চ নিঃশ্বাস ক্রিয়ার পরেও কিছু পরিমাণ বাতাস ফুসফুসে অবস্থান করে একে অবশেষ বায়ু পরিমাণ বলে। 1200 ml পরিমাণ। তারপরে বায়ু ধারকত্ব ভাইটাল ক্যাপাসিটি VC। সংজ্ঞা হচ্ছে বলপূর্বক প্রশ্বাসের পর যে পরিমাণ বাতাসকে বলপূর্বক ফুসফুস থেকে বের করা যায় তাকে বায়ু ধারকত্ব বলে। পরিমাণ হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 4500 থেকে 5000 মিলিলিটার, স্ত্রীদের ক্ষেত্রে 3500 থেকে 4000 মিলিলিটার। এরপরে ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা টোটাল লাং ক্যাপাসিটি TLC। বলপূর্বক সর্বাধিক প্রশ্বাস ক্রিয়ার পর ফুসফুসে মোট যে পরিমাণ বাতাস অবস্থান করে তাকে ফুসফুসের মোট বায়ু ধারণ ক্ষমতা বলে। পরিমাণ হচ্ছে 5500 থেকে 6000 মিলিলিটার। এটা 168 পেজ 168 শেষ হলো। আমি এই ফাইলটি এখানে শেষ করছি। পরের অংশ পরের পেজে পড়ব, পরের ফাইলে পড়ব।